পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্যে দেশের সার্বভৌমত্ব বিরোধী তৎপরতা বিদ্যমান ছিল। বিচার চলমান থাকবে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন 10ই মার্চ। জনগণের কাছে কার্ড দ্রুত পৌঁছে দেওয়ার নির্দেশনা সরকার প্রধানের। নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে আলোচনা। সিটি কর্পোরেশন নির্বাচন ধাপে ধাপে জানালেন এলজিআরডি মন্ত্রী। আমলাদের চেয়ে ভালো কাজের প্রত্যাশা থেকেই রাজনীতিবিদদের প্রশাসক নিয়োগ। ফ্যাসিস্ট সরকারের সময় করা রাজনৈতিক হয়রানিমূলক আরও 1200 মামলা প্রত্যাহারের অনুমোদন। নতুন আইজিপি আলী হোসেন ফকির। অন্তর্বর্তী সরকারের সময় করা প্রতিরক্ষা চুক্তির দ্রুত বাস্তবায়ন চায় জাপান। খতিয়ে দেখে সিদ্ধান্ত জানাবে সরকার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পিলখানায় সংঘটিত সেনা হত্যাকাণ্ডের নেপথ্যে দেশ এবং জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী তৎপরতা বিদ্যমান ছিল। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি মনে করেন, নাগরিক হিসেবে বিষয়টি সবার উপলব্ধিতে থাকা জরুরি। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের কাছে পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। বলেন, এই হত্যাকাণ্ডের পর নানা রকম মিথ্যে এবং অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল। তিনি বলেন, সশস্ত্র বাহিনী একটি স্বাধীন দেশের মর্যাদা, বীরত্ব এবং গৌরবের প্রতীক। ভবিষ্যতে আর কেউ যাতে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত না হতে পারে, পুনরায় সেই শপথে বলীয়ান হতে হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, দেশ এবং জনগণের স্বার্থের বিপরীতে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে জাতি। এই হোক শহীদ সেনা দিবসের প্রত্যয়। আগামী 10ই মার্চ দেশের 14টি উপজেলায় প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নারীদের স্বাবলম্বী করতে প্রতি কার্ডে দেওয়া হবে 2500 টাকা। বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ফ্যামিলি কার্ড চালুর জন্য গঠিত কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিপোর্ট করছেন সিকান্দার ইমান। সরকারের প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড চালু নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রী পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ সভা হয়। এতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ হোসেন সহ সংশ্লিষ্ট মন্ত্রী প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন। প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত কিভাবে ফ্যামিলি কার্ড জনগণের কাছে পৌঁছানো যায় সে বিষয়ে আলোচনা হয়েছে সভায়। আগামী 10 মার্চ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রী পাইলটিংয়ের যে কার্যক্রম অর্থাৎ ফ্যামিলি কার্ড বিতরণের আমরা এই মুহূর্তে বাংলাদেশের 14টি উপজেলাকে আমরা চুজ করেছি, বাংলাদেশের বিভিন্ন বিভাগ হিসাব করে, এবং সেই 14টি জেলার উপজেলার মধ্যে থেকে একটা ইউনিয়নের একটা ওয়ার্ডকে আমরা ইউনিভার্সালি এখানে আপনার ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং সেটার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আগামী 10ই মার্চ বিফোর ঈদুল ফিতর। এবং এটা বাংলাদেশে একযোগে ওই দিন 14টি উপজেলার এটি কার্যক্রমটার সূচনা করা হবে এবং এটা কন্টিনিউয়াসলি চলবে এবং এই কার্যক্রম গ্র্যাজুয়ালি আপনার সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হবে। এর আগে চট্টগ্রামের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালের বিষয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভায় অংশ নেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, সড়ক ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। যদি জাতীয় স্বার্থ রক্ষা করে কোনো ধরনের চুক্তি করা সম্ভব হয়, শুধুমাত্র সেক্ষেত্রেই আমরা চুক্তিটা করব, এরকম কথা ইন্টারিমের সময় বলা হয়েছিল। আমার মনে হয় যে কারেন্ট গভর্নমেন্টও সিমিলার একটা পজিশন হয়তো নিবে। এখনো আসলে এটা প্রথম দিনের মিটিংস, আমার মনে হয় যে এটা নিয়ে খুব কনক্লুশন ড্র করা উচিত হবে না। না, উনি আজকে আমরা ওনাকে ব্রিফ করেছি, উনি আসলে আজকে ব্রিফ আমাদেরকে করেনি, উনি শুনেছেন এবং কিছু প্রাইমারি গাইডেন্স দিয়েছেন। সিকান্দার রহমান, বাংলা ভিশন, ঢাকা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ভবিষ্যতে দলীয় প্রতীকে সিটি কর্পোরেশন নির্বাচন হবে কি না সেটি সংসদে নির্ধারিত হবে। নতুন প্রশাসক হিসেবে রাজনৈতিক ব্যক্তিদের নিয়োগ দেওয়ার ফলে নগরবাসী আগের চেয়ে ভালো সেবা পাবেন বলেও জানিয়েছেন মির্জা ফখরুল। রিপোর্ট করছেন জিয়াউল হক সবুজ।
মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যোগদানপত্র জমা দেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি সহ 6 কর্পোরেশনের প্রশাসকরা। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচন হবে। তবে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে কিনা তা সিদ্ধান্ত হবে সংসদে। আর এখানে যেহেতু আপনার সরকারি কর্মকর্তার দায়িত্ব ছিলেন, আমরা মনে করছি যে আপনার এখানে রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগণের সেবা তারা বেশি পাবে এবং ভালোভাবে পাবে, এটা আমাদের বিশ্বাস আর কি। এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, সরকারি কর্মকর্তাদের চেয়ে রাজনৈতিক নেতারা ভালোভাবে কাজ করতে পারবেন। যে ধরনের চেয়ারে, এত গুরুত্বপূর্ণ চেয়ারে রাজনৈতিক ব্যক্তি যারা দীর্ঘদিন রাজনীতি করে আসছেন এবং রাজনীতির মাঠে ছিলেন, তাদেরই দায়িত্ব পালন করা উচিত এবং তারাই জনগণের দুঃখ দুর্দশা এবং জনগণের ভাবনাটা তারা বুঝবেন। নবনিযুক্ত প্রশাসকরা জানান, মশা নিয়ন্ত্রণ, যানজট নিরসন ও রাস্তাঘাট মেরামত সহ দুর্নীতি রোধে কাজ করবেন তারা। আমরা অন্তত চেষ্টা করব যে জনগণের যে সমস্ত অভাব অভিযোগ যেগুলো আছে সেগুলো আমাদের পর্যায়ে, যেগুলো সমাধান করার সেগুলো আমাদের পর্যায়ে করব, যেগুলো আমাদের পর্যায়ে সম্ভব না সেগুলো সরকারের কাছে আমরা তুলে ধরব, যাতে সেগুলো দ্রুত সমাধান করা যায়। আমার প্রথম কাজটাই হবে মানুষকে স্বস্তিদায়ক যে কাজগুলো এখন রমজানের সময়, সুপেয় পানি, ট্রাফিক কনজেশন, রাস্তাঘাট মেরামত, এই সমস্ত প্রায়োরিটি দেওয়া। মূলত কাজ হচ্ছে সিটি কর্পোরেশনের নগরবাসীকে সুন্দর সার্ভিস দেওয়া এবং গত 18 মাসে যেটি সম্ভব হয় নাই, আসলে রাজনৈতিক নেতৃত্বই পারে জনগণের কাছাকাছি থেকেই জনগণের দুর্ভোগ লাঘবে কাজ করতে এবং আমরা এই 6 জনই সেই দায়িত্ব পালন করব। দীর্ঘদিন অকার্যকর থাকা সিটি কর্পোরেশনে টার্গেট ঠিক করে জনগণের সেবা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন প্রশাসকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক আরও 1202টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে 17 বছর ধরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক হয়রানিমূলক আরও 1202টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে 22 ফেব্রুয়ারি রাজনৈতিক হয়রানিমূলক 1006টি মামলা প্রত্যাহারের তথ্য জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 8 ফেব্রুয়ারি আইন মন্ত্রণালয় জানিয়েছিল, জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলোর মধ্যে 23,865টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে অন্তর্বর্তী সরকার। ফলে প্রায় 5 লাখ মানুষ হয়রানিমূলক মামলা থেকে রেহাই পেলেন। পরে যে সমস্ত মামলায় শয়ে হাজারে হাজারে আসামি করা হয়েছে, এরকম কিছু মামলা আছে, ওখানে হয়রানির উদ্দেশ্যে বিভিন্ন হয়তো শত্রুতামূলক কিছু লোককে আসামি করা হয়েছে বিভিন্নভাবে, কিছু সুবিধাবাদী শ্রেণী, এরকম কিছু আমাদের নজরে এসছে। এগুলো যাচাই বাছাই করে আমরা ফাইন্ড আউট করবো, একটা বিহিত ব্যবস্থা করতে হবে, কারণ আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আর মামলাবাজির মধ্য দিয়ে যদি কারো হয়রানি হয় তো সেটা আইনের শাসন হলো না। পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে মোহাম্মদ আলী হোসেন ফকিরকে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে মোহাম্মদ আলী হোসেন ফকির পুলিশের অতিরিক্ত আইজিপি এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিসিএস পুলিশ ক্যাডারের 15তম ব্যাচের সদস্য। আওয়ামী লীগ শাসনামলে নতুন আইজিপিকে রাজনৈতিক কারণে প্রথমবার চাকরিচ্যুত করা হয়, পরে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। অন্তর্বর্তী সরকারের আমলে আইনি প্রক্রিয়ায় এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান আলী হোসেন ফকির। এরপর সুপার নিউমারিতে ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হন। 2025 সালের 11 আগস্ট অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেয়েছিলেন তিনি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি একটি উদার নৈতিক রাজনৈতিক দল।
তারা সবাইকে নিয়ে রাজনীতি করে। বিএনপি প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে নরসিংদী জেলার সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিএনপির অবস্থান খুবই স্পষ্ট। বিএনপি স্বাধীনতার পক্ষে কাজ করছে। বহুদলীয় গণতন্ত্র এবং সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী তারা সেই বিশ্বাসী হয়ে সামনের দিকে এগিয়ে যাবে। বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে। ডক্টর মঈন খান আরও বলেন, বাংলাদেশে গণতন্ত্র বারবার ফিরিয়ে এনেছে বিএনপি। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশি গণতন্ত্র ফিরে এসেছে। সেই গণতন্ত্র এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিএনপি রক্ষা করবে। আমরা সবাইকে নিয়ে আমরা রাজনীতি করি। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। যেটা আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলেছেন। তিনি আরো বলেছেন যে আমরা আইনের শাসনে বিশ্বাসী। বাংলাদেশের গণতন্ত্র আমরা বারবার ফিরিয়ে এনেছি। আমরা 5ই আগস্ট 2024 সালে যে ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে তারই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছি। এই গণতন্ত্র এবং বাংলাদেশের স্বাধীনতা আমরা রক্ষা করব। রাজনৈতিক দূরদর্শিতায় তারেক রহমানকে আগামীর কঠিন পথ পাড়ি দিতে সহায়তা করবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। মঙ্গলবার শিল্পকলা একাডেমিতে অবিসংবাদিত তারেক রহমান বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। গণতান্ত্রিক রাজনীতির জন্য তারেক রহমানের মতো নেতার প্রয়োজনীয়তা তুলে ধরে মন্ত্রী আরও বলেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক চ্যালেঞ্জ এবং সত্য মিথ্যার জটিল পরিস্থিতির মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তারেক রহমান। এ সময় বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেছেন, দেশে মৌলবাদের উত্থান লক্ষ্য করা যায়। এমন পরিস্থিতিতে গণতান্ত্রিক চর্চা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেখ হাসিনার পতনের দিকে তাকাই, তাহলে সেখানে আমরা দেখব যে মানবিক গুণাবলীর থাকা অথবা না থাকা কিভাবে একজন রাজনীতিবিদের চলাচলের গতিকে, পথ চলাকে কিভাবে প্রভাবিত করে। তারেক রহমান ইতিমধ্যে প্রমাণ করেছেন সেই ব্যক্তিগত মানবিক গুণাবলী আছে, যেই গুণাবলী দিয়ে তিনি এই ধরনের একটা পিচ্ছিল এবং একটা অগ্নিঝরা পথে পার করে এখানে এসেছেন এবং বাকি সময়টাও তার পিচ্ছিল থাকবে। এবং আমরা খুবই নিশ্চিত যে তিনি এই যে প্রবন্ধগুলির মধ্যে দিয়ে তার যে জার্নিটা দেখেছি, এই জার্নিটাই এখন তিনি রাষ্ট্রনায়ক হিসেবে, সরকার প্রধান হিসেবে বাকি পথটাও এই কারণেই তিনি সম্পন্ন করতে পারবেন। অন্তর্বর্তী সরকারের সময় হওয়া প্রতিরক্ষা চুক্তির দ্রুত বাস্তবায়ন চায় জাপান, বলেছেন দেশটির রাষ্ট্রদূত সাইদা সিনিচি। আর প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, চুক্তিটি আগে খতিয়ে দেখে তারপর সিদ্ধান্ত নেবে নতুন সরকার। দেখা হবে বাংলাদেশের স্বার্থ। মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানিয়েছেন তারা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান সার্কের মহাসচিব সহ মিশর, সিঙ্গাপুর, জাপান ও আরব আমিরাতের রাষ্ট্রদূতরা। বৈঠক শেষে জাপানের রাষ্ট্রদূত সাইদা সিনিচি সাংবাদিকদের জানান, বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী তার দেশ। বাংলাদেশের কর্মীদের ট্রেনিং, ভাষা শিক্ষা সহ সব ধরনের সহযোগিতা করার কথা বলেন তিনি। ইন্দো প্যাসিফিক প্রতিরক্ষা, প্রযুক্তি স্থানান্তর সহ দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। আমরা দক্ষ জনশক্তি নিতে চাই। আশা করছি অন্তর্বর্তী সরকারের সময় সম্পাদিত প্রতিরক্ষা চুক্তির বাস্তবায়ন দ্রুত হবে। জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের বিস্তারিত গণমাধ্যমে তুলে ধরেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বলেন, জাপানের সাথে করা চুক্তিটিতে বাংলাদেশের স্বার্থ দেখবে নতুন সরকার। ডিফেন্স কোঅপারেশন সম্বন্ধে উনি জাস্ট একটা মেনশন করছেন চুক্তি হয়েছে। তো লেট আস সি দ্য নোটস অ্যান্ড দ্য নোট অফ অ্যাডভাইস ইন্টারিম গভর্নমেন্ট কী রেখে গেছেন এই বিষয়ে আমরা দেখে তারপরে পরবর্তী সিদ্ধান্ত আমরা কী নেই। এটা ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে হইলে কন্টিনিউটিও থাকতে পারে, আবার ইন্টারেস্টের ভিত্তিতে না হইলে আমরা বিবেচনায় দেখব। এর আগে দুপুরে সার্কের বর্তমান অবস্থা জানাতে পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন সার্কের মহাসচিব গোলাম সারোয়ার। সার্ককে গতিশীল করতে নতুন সরকার উদ্যোগ নেবে বলে আশা করেন তিনি। এদিকে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে আগামীকাল প্রথম প্রহরে ঢাকা ছাড়বেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর হুমায়ুন কবির। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।
এদিকে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহতদের চিকিৎসায় সর্বাত্মক চেষ্টা করছেন চিকিৎসকরা। সরকার প্রয়োজনে সকল সহায়তা দেবে। চট্টগ্রামের সিলিন্ডার বিস্ফোরণে আহতদের দেখতে যেতে বার্ন ইনস্টিটিউটে গিয়ে তিনি এসব কথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এই সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন। সিলিন্ডার এবং গ্যাস লাইনের লিকেজ সমস্যা দূরীকরণ অবিলম্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানে পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। একই পরিবারে 9 জন অগ্নিদগ্ধের মধ্যে 3 জন মারা গেছেন, 1 জন ভেন্টিলেশনে, অন্য 6 জনের স্বাভাবিক চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। গ্যাস লাইনের যে সিলিন্ডার সিস্টেম, যেটা গ্যাসটা সাপ্লাই দেওয়া হয় কুকিং এর জন্য, এটা একটা। আরেকটা যেটা কনসিল লাইনে গ্যাস দেওয়া হয়, দুইটা লাইনে যে লিকেজ হয়, এটা আমরা 3 মন্ত্রণালয় আমরা অতি সত্বর বসতেছি। এটাকে কিভাবে টোটাল কন্ট্রোলে আনা যায় বা লিকেজ থাকলে কিভাবে দূর করা যায়, আমরা আর বিলম্ব না করে মানব সম্পদ রক্ষার স্বার্থে আমরা এটা অতি সত্বর একটা ব্যবস্থা নেব। বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা 2 সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক আব্দুস সালাম এবং শফিকুল ইসলাম খান। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের 2 প্রশাসক সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চান। পরে সাংবাদিকদের ঢাকা দক্ষিণের প্রশাসক আব্দুস সালাম বলেছেন, মশক নিধন সহ নাগরিক সুবিধা বৃদ্ধির মধ্য দিয়ে মহানগরীকে বসবাসযোগ্য করা হবে। এর জন্য সিটি কর্পোরেশনের পাশাপাশি মহানগরবাসীকে এগিয়ে আসতে হবে। উভয়ে মিলে সমস্যা সমাধান করা হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের হুঁশিয়ারও দিয়েছেন তিনি। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। অব্যবস্থাপনা দূর করে উন্নয়নের দিকে জোর দেবেন তিনি। স্থানীয় সরকার নির্বাচনের জন্য এককভাবে এনসিপি প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম। রাজধানী বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন, দেশের স্বার্থে স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজনে জোটগতভাবেও হতে পারে। বিএনপি সরকার দলীয় তোষামতকারীদের সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে বলেও অভিযোগ করা হয়েছে ব্রিফিংয়ে। স্থানীয় পর্যায়ে নির্বাচন এবং আমরা বিএনপি কর্তৃক দেখলাম যে সিটি কর্পোরেশন গুলোতে কিভাবে দলীয় তোষামতকারী প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এই ধরনের বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা বিএনপি তাদের জায়গা থেকে ক্ষমতার অপব্যবহার করে সরকার গঠন করার সাথে সাথে শুরু করেছে। স্থানীয় পর্যায়ে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের এই প্রার্থীটা ঘোষণা করব। এখন পর্যন্ত তো সিদ্ধান্ত হচ্ছে আমরা এককভাবে এই লড়াইটার দিকে যাব। যদি শেষ সময় কি এরকম হয়, আমরা সবার সাথে বসে দলের যেটা বৃহৎ স্বার্থ থাকবে সেই স্বার্থকে আমাদের রেখে আমরা আমাদের জায়গা থেকে সিদ্ধান্ত নিব। শেরপুর 3 আসনের নির্বাচন এবং বগুড়া 6 আসনের উপনির্বাচন আগামী 9 এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তথ্য জানিয়েছেন তিনি। সচিব বলেছেন, আগের নিয়মেই সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ চলবে। তফসিল অনুযায়ী 2রা মার্চ মনোনয়নপত্র দাখিল, 5ই মার্চ যাচাই বাছাই। তবে শেরপুর 3 আসনে গণভোট হচ্ছে না বলে জানিয়েছেন ইসি সচিব। করবেন রিটার্নিং অফিসার 5ই মার্চ। আপিল দায়ের করতে পারবেন 6 থেকে 10ই মার্চ পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে 11ই মার্চ। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে 14ই মার্চ। প্রতীক বরাদ্দ 15ই মার্চ। আর ভোট গ্রহণ 9ই এপ্রিল। ফ্যামিলি কার্ড বিতরণে দলীয় কোনো প্রভাব থাকবে না। সরকারি কর্মকর্তারা বাড়ি যেয়ে কার্ডের তথ্য সংগ্রহ করবে জানিয়েছেন সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজিএম জাহিদ হোসেন। মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডিতে নিজ বাসে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন তিনি। বলেন, স্বচ্ছতা রক্ষার্থে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে জনগণের কাছে টাকা পাঠানো হবে। আগামী 4 বছরের মধ্যে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। একটি মহল সরকারের কাজে বাধা দিচ্ছে বলে এ সময় উল্লেখ করেন মন্ত্রী। টাকার বিনিময়ে সাধারণ মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে প্রতারণা সম্পর্কে সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। কোনো একটা মহল থেকে এই ফ্যামিলি কার্ডকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। কেউ কেউ গ্রামে যে নিরীহ মাদের কাছে টাকা চাচ্ছে,
যে ফ্যামিলি কার্ডের জন্য টাকা লাগবে, এবং কোনো জায়গায় হয়তো সেই প্রোগ্রাম নাই, সেখানেও যে টাকা চাওয়া হচ্ছে। আমরা প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমরা সবসময় আপনাদেরকে বলেছি ফ্যামিলি কার্ডটি হবে সবার জন্য উন্মুক্ত, এবং এটি বিনা পয়সায় সরকার প্রত্যেকটা মাকে, এটা প্রত্যেকটা পরিবারের যে মা প্রধান ওনাকে এটি দেওয়া হবে, এবং এটা ধর্ম, বর্ণ, গোত্র, রাজনৈতিক বিশ্বাস নির্বিশেষে সবাইকে দেওয়া হবে। মাদক বিরোধী অভিযানে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী ও সাংবাদিককে মারধরের ঘটনায় পুলিশের 4 সদস্যকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাইমুদ্দিনের ওপর পুলিশি হামলার অভিযোগ এনে প্রতিবাদ ও র্যালি করেছেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে 1টার পর শাহবাগ থানা ঘেরাও করে ডিএমপি রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এই সময় থানার সামনে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। পাশাপাশি হামলার জড়িতদের শাস্তি সহ বিভিন্ন দাবি জানান তারা। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, সোমবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ঢাবির নৃবিজ্ঞান বিভাগের 29 ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দিনের ওপর পুলিশ অন্যায়ভাবে হামলা চালায়। পবিত্র রমজানকে কেন্দ্র করে রাজধানীর সড়ক, ফুটপাত এবং মোড়ে মোড়ে গড়ে উঠেছে ইফতার সামগ্রীর অস্থায়ী বাজার। বিকেল হবার সঙ্গে সঙ্গে ব্যস্ত শহরের চেহারা পাল্টে যায়। বড় কড়াইয়ে মুচমুচে বেগুনি, পেঁয়াজু আর আলুর চপ ভাজার শব্দ, পাশে শাড়ি দিয়ে সাজানো ছোলা, জিলাপি, নিমকি। পসরা সাজিয়ে বসেছে খেজুর আর ফল বিক্রেতারাও। অফিস পাড়া থেকে আবাসিক এলাকা, প্রায় সব জায়গাতেই এমন দৃশ্য। রিপোর্ট করছেন আসমা আক্তার নূপুর। রাজধানীর ব্যস্ত জনপদ ঢাকা, আর এই ঢাকারই এক পরিচিত আবাসিক এলাকা খিলগাঁও তালতলা। রমজান মাস এলেই যেন রূপ নেয় এক ভিন্ন আমেজে। বিকেল গড়াতেই এখানে বসে জমজমাট ইফতার বাজার। প্রতিদিন দুপুরের পর থেকেই দোকানিরা সাজাতে শুরু করেন পসরা। সারি সারি দোকানে চোখে পড়ে বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, হালিম, চিকেন ফ্রাই, জিলাপি আর নানা ধরনের শরবত। বিশেষ করে গরুর হালিম আর মচমচে বেগুনির চাহিদা সবচেয়ে বেশি বলে জানান বিক্রেতারা। এখানে আমাদের মূলত স্পেশাল হালিম আছে, বুঝছেন। এছাড়া আমাদের আরো কাবাব আছে, টেকনি কাবাব, চিকেন তান্দুরি, রেশমি, চিকেন বডি, বিভিন্ন আইটেম আছে আর কি। ইফতারি কাবাব আছে অনেক আইটেমেরই, কাবাব, বডি কাবাব, চিকেন লেগ, বেস্ট, তারপরে বিফ শিক, তারপর ভাজাপুরি অনেক আইটেম, রোল আছে, চিকেন টিকা আছে। রোজার মাসে খিলগাঁও তালতলা ইফতার বাজার হয়ে উঠেছে স্থানীয়দের মিলন মেলা। স্বাদ, ঐতিহ্য আর ব্যস্ততার সমন্বয়ে প্রতিদিনই এখানে তৈরি হচ্ছে ভিন্ন এক রমজানের গল্প। কেউ কেউ আবার দূর দূরান্ত থেকেও ইফতার নিতে আসেন এখানে। এলাকার ইফতার মানুষদের সমাদৃত আর কি, বিভিন্ন প্রান্তের মানুষ এখানে ছুটে আসে ইফতার কেনার জন্য। সবসময় কেনা হয় না, মাঝে মাঝে কিনে, কিন্তু ভালোই পড়ে। আমি আসলে এখান থেকে জিলাপি কিনে নিয়েছি। এখানে আপনার হালিমও খুব ফেভারিট, আপনার ভালো। এখানের খাবারের মান আসলে অনেক ভালো, মানে যেটাই আমি সবসময় আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে আসি, এখানেই খাওয়া দাওয়া করি। আর ইফতারগুলো অসাধারণ। রমজান জুড়ে প্রতিদিনই দুপুর থেকে মাগরিব পর্যন্ত তালতলার দোকানগুলোতে রোজাদারদের পদচারণা থাকবে এমন আশা বিক্রেতাদের। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্যে দেশের সার্বভৌমত্ব বিরোধী তৎপরতা বিদ্যমান ছিল, বিচার চলমান থাকবে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন 10ই মার্চ। জনগণের কাছে কার্ড দ্রুত পৌঁছে দেওয়ার নির্দেশনা সরকার প্রধানের। নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে আলোচনা। সিটি কর্পোরেশন নির্বাচন ধাপে ধাপে, জানালেন এলজিআরডি মন্ত্রী। আমলাদের চেয়ে ভালো কাজের প্রত্যাশা থেকেই রাজনীতিবিদদের প্রশাসক নিয়োগ। ফ্যাসিস্ট সরকারের সময় করা রাজনৈতিক হয়রানিমূলক আরও 1200 মামলা প্রত্যাহারের অনুমোদন নতুন আইজিপি আলী হোসেন ফকির। অন্তর্বর্তী সরকারের সময় করা প্রতিরক্ষা চুক্তির দ্রুত বাস্তবায়ন চায় জাপান, খতিয়ে দেখে সিদ্ধান্ত জানাবে সরকার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews সাবস্ক্রাইব করুন, youtube.com/banglavishnnews এর সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।